ইতিহাসের সাক্ষী। আজ আপনাদের নিয়ে যাব 1973 সালের জুলাই মাসে, যখন এমন একজন মানুষের মৃত্যু হয়েছিল যিনি পশ্চিমা বিশ্বে চীনা সংস্কৃতির ধারণা বদলে দিয়েছিলেন, জনপ্রিয় করে তুলেছিলেন সনাতন মার্শাল আর্টের চর্চা। ধরতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, ব্রুস লি। তার কর্ম ও জীবন নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছেন অ্যাশলে বার্ন। পরিবেশন করছি মিজানুর রহমান খান। দিনটি ছিল 1973 সালের 20শে জুলাই। সেদিন হঠাৎ করেই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পী ব্রুস লির মৃত্যুর খবরে সারা বিশ্বেই শোক ছড়িয়ে পড়ল। হংকংয়ে কাউলুন টংয়ের একটি বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি বলছিলেন যে তার মাথা ধরেছে এবং এজন্য তিনি মাথা ব্যথার ওষুধও খেয়েছিলেন। তার বয়স হয়েছিল মাত্র 32 বছর। লি ছিলেন একজন সুপারস্টার। সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে ছিল তার তরুণ ভক্তরা। অবিশ্বাস্য ক্ষিপ্র গতিতে তিনি যেভাবে তার হাত পা ছুড়ে দিতেন, সেই স্টাইল তরুণদের বিমোহিত করত। সারা পৃথিবীতে হাতে গোনা যত বিখ্যাত মানুষ আছেন, ব্রুস লি তাদের একজন, যিনি পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতির মধ্যে বৈষম্য দূর করে কিছুটা মিলন ঘটাতে পেরেছিলেন। ব্রুস লির মৃত্যু নাড়া দিয়েছিল হংকং থেকে হলিউডকেও। তার মরদেহ বহনকারী কফিন দেখার জন্য রাস্তায় নেমে এসেছিল শোকাহত হাজার হাজার মানুষ। ড্যান ইনোসেন্টা একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। ব্রুস লি সারা বিশ্বে যে 3 জন ব্যক্তিকে নিজ হাতে মার্শাল আর্ট ইনস্ট্রাক্টরের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের একজন তিনি। ইনোসেন্টা ছিলেন একজন অভিনেতা এবং ক্যালিফোর্নিয়ার স্টান্টম্যান। একসময় তিনি ব্রুস লির খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। লির শেষ ও অসমাপ্ত ছবি গেম অফ ডেথেও তাকে দেখা গিয়েছিল। I met Bruce Lee at the first International Karate Championships in 1964. ব্রুস লির সাথে আমার দেখা হয়েছিল প্রথম আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপে 1964 সালে। অনেকেই তাকে একটু উদ্ধত বলে মনে করত। তখন তার বয়স 20-র ঘরে, 21-22-এর মতো। তার ছিল প্রচণ্ড আত্মবিশ্বাস, আর সবার চেয়ে তিনি ছিলেন এগিয়ে। ব্রুস লি নিজে একবার কারাটে সম্পর্কে বলেছিলেন, You see, actually, I do not teach karate because I do not believe in styles anymore. I mean, I do not. আসলে আমি কারাটে শেখাই না, কারণ আমি স্টাইলে বিশ্বাস করি না। আমি মনে করি না যে লড়াই করার জন্য চীনা কোনো পদ্ধতি আছে বা জাপানি কোনো উপায় আছে। এরকম কিছুই নেই, কারণ শেষ পর্যন্ত আমাদের কিন্তু দুটো হাত আর দুটো পা। কোনো মুষ্টি বা ঘুষাঘুষি মোকাবেলা করা বা জিটকুন্ডুর ব্যাপারে ব্রুস লির ছিল নিজস্ব একটা দর্শন বা ধারণা বা স্টাইল। এতে মুগ্ধ হয়ে তরুণ ড্যান ইনোসেন্টা এই কারাটে শেখার জন্য উন্মুখ হয়ে পড়েছিলেন। তিনি বললেন, মার্শাল আর্ট কিভাবে করতে হয় আমি তোমাকে সেটা করে দেখাচ্ছি। তিনি আরও বললেন, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে দেখাবো মার্শাল আর্ট শেখার জন্য আমার নিজস্ব যেসব পদ্ধতি আছে সেগুলো। তখন আমি তাকে বললাম যে হ্যাঁ, আমি শিখতে চাই। ব্রুস লির জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিসকোর চায়না টাউনে 1940 সালের 27শে নভেম্বর। 18 বছর হওয়ার আগেই তিনি 20টির মতো ছবিতে অভিনয় করে ফেলেছেন। প্রথম তিনি পর্দায় আসেন একটি শিশু চরিত্রে গোল্ডেন গেট গার্ল ছবিতে। মার্শাল আর্টে তার কেরিয়ার গড়ে তোলার চেষ্টার কারণে তিনি রূপালী পর্দা থেকে কিছুটা দূরে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি তখন চোখে পড়েন প্রযোজক উইলিয়াম ডোজিয়ারের। 1966 সালে এবিসি টেলিভিশন সিরিজ দ্য গ্রিন হর্নেটে তাকে দেখা যায় কেটো চরিত্রে। তার পরের বছরেই এই সিরিজটি বন্ধ হয়ে যায়। তারপর দেখা গেছে ব্রুস লি বহু ছবিতে ও টেলিভিশনে বিভিন্ন সহকারী বা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। কয়েকটি ছবির কোরিওগ্রাফার হিসেবেও তিনি কাজ করেছেন। আমেরিকার বিভিন্ন ছবিতে সহকারী চরিত্রে অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ব্রুস লি। তিনি মনে করলেন তার ভবিষ্যৎ আসলে আমেরিকায় নয়, হংকংয়ে। 1971 সালে তিনি হংকংয়ে চলে যান। তার গ্রিন হর্নেট ছবির জন্য ততদিনে তিনি হংকংয়ের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন। হংকংয়ে তিনি প্রথম প্রধান একটি চরিত্রে অভিনয় করেন। ছবিটির নাম দ্য বিগ বস।
এই ছবিটি তাকে খুব বড় ধরনের নাম এনে দেয়। বক্স অফিসেও বড় ধরনের সাফল্য পায় এই ছবিটি। Suddenly, on the strength of one picture, you become a superstar. Everybody knows you. হঠাৎ করেই আশ্চর্যজনকভাবে একটি ছবি দিয়ে আমি বিখ্যাত হয়ে যাই, হয়ে উঠি একজন সুপারস্টার। তখন সবাই আমাকে চেনে। আমি যখন রাস্তায় বের হই, লোকজন আমাকে ঘিরে ধরে। 1972 সালে ব্রুসলি অভিনয় করেন ফিস্ট অফ ফিউরি ছবিতে। এর আগে দ্য বিগ বস যে রেকর্ড সৃষ্টি করেছিল সেটিকেও ভেঙে দেয় এই ছবিটি। কিন্তু তরুণ এই অভিনেতার প্রতিভা আসলে চোখে পড়ে তার তৃতীয় সিনেমা ওয়ে অফ দ্য ড্রাগনে। এই ছবিটির কাহিনী লিখেছেন তিনি, পরিচালক, প্রধান তারকা এবং কোরিওগ্রাফারও ছিলেন তিনি নিজেই। He would view fight scenes and he would tell me why this fight scene was good, why it wasn't. He said, তিনি আমাকে লড়াই করে দেখাতেন, বলতেন এই লড়াইটা কেন ভালো, কেন ভালো নয়। তিনি বলতেন আমি মার্শাল আর্টের অভিনয় শেখাতে পারি। অন্যান্য সাধারণ চরিত্রেও কিভাবে অভিনয় করতে হয় সেটাও আমি শিখেছি। তিনি বলতেন সিনেমা বানানোর ব্যাপারে আমি আসলে অনেক কিছুই শেখাতে পারি। ব্রুসলির ছবির সাফল্য তাকে জনপ্রিয় করে তোলে চীনেও। তারপর মার্শাল আর্ট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সারা বিশ্বে। প্রাচ্যের দেশগুলোতেও মার্শাল আর্টের নতুন এক দর্শন বা স্টাইলের সূচনা ঘটে, যা পরিচিত হয়ে ওঠে কুংফু হিসেবে। You know what I want to think of myself as a human being. I mean, I don't want to sound like, you know, আপনি জানেন আমি নিজের সম্পর্কে কি ভাবতে চাই? আমি নিজেকে একজন মানুষ হিসেবে দেখতে চাই। আমি এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াতে চাই না। এই একই আকাশের নিচে, এই স্বর্গের নিচে একটাই পরিবার, মানুষ। এক এক জায়গায় হয়তো এক এক রকমের ভিন্ন ভিন্ন সংস্কৃতির। এরপর তার 4 নম্বর ছবিটি মুক্তি পেল, নাম এন্টার দ্য ড্রাগন। পঞ্চম চলচ্চিত্রটি নির্মাণের কাজ যখন চলছিল তখন এটা স্পষ্ট হয়ে উঠল যে কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না। Warner Brothers presents Enter the Dragon, the first martial arts film produced by a major Hollywood studio. কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন তিনি 1973 সালের মে মাসে ডাবিং করার সময়। তখন তার মস্তিষ্কে এক ধরনের সমস্যা ধরা পড়ে, যা চিকিৎসা শাস্ত্রে পরিচিত সেরেব্রাল এডেমো হিসেবে। ডাক্তাররা তার মস্তিষ্কের ফুলে ওঠা কমাতে সক্ষম হন, কিন্তু 6 সপ্তাহেরও কম সময় পর তার মাথা ব্যথা শুরু হয়। তিনি তখন একটি পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খান, যার মধ্যে ছিল অ্যাসপিরিন ও ট্রাঙ্কুলাইজার। তখন তিনি বিছানায় শুতে যান, কিন্তু ব্রুসলি এরপর আর উঠতে পারেননি। তার মৃত্যুর খবরটি ড্যান ইনোসেন্টা যেভাবে পেয়েছিলেন। My wife at that time and my daughter were the ones that broke the news to me. Then আমাকে প্রথম এই খবরটি দিয়েছিল আমার স্ত্রী ও কন্যা। তখন আমি হংকংয়ে কয়েকটি ফোন করি। প্রথমে এই খবর বিশ্বাস করতে পারিনি, কারণ আমরা প্রায়শই শুনতাম যে ব্রুসলিকে হত্যা করা হয়েছে। এ ধরনের খবরকে আমরা কোনোদিন পাত্তাও দিইনি। আমি মনে করতে পারি যে তিনি একবার আমার বাড়িতে এসেছিলেন, বলেছিলেন যে তার কিছু সমস্যা হচ্ছে। তার স্বাস্থ্য দেখতে খুব ভালো ছিল, তাই তার মৃত্যুর খবরটি আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ব্রুসলির মৃত্যুর খবরে হংকংয়ে প্রত্যেকে স্তম্ভিত হয়ে পড়েন। অনেকেই বিশ্বাস করতে পারেননি যে এরকম অপ্রতিরোধ্য এক তরুণ আর বেঁচে নেই। তাদের নায়ককে বিদায় জানাতে হংকংয়ের রাস্তায় সেদিন লাইন ধরে নেমে এলো 12,000-এরও বেশি মানুষ। শোকাহত ভক্তদের নিয়ন্ত্রণ করতে পুলিশের ব্যারিকেড বসাতে হয়েছিল। তার মরদেহ রাখা হয়েছিল খোলা একটি শবাধারে, যাতে লোকজন তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে একবার হলেও শেষবারের মতো দেখতে পারেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, তার নিজের বাড়িতে। ব্রুসলির কফিন যারা বহন করেছিলেন তাদের একজন ছিলেন এই ড্যান ইনোসেন্টা। James Coburn, and then there was Bruce Lee's brother. Then there was Taki Kimura. For me, it was just really. কফিন বহনকারীদের মধ্যে আরও যারা ছিলেন তাদের মধ্যে ব্রুসলির নিজের ভাইও ছিলেন। এই কফিন বয়ে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন একটা কাজ ছিল। সেদিন আমি কিছু বলিনি, কোনো কথাই বলতে পারিনি। মনে আছে জেমস করবিন বলেছিল, বিদায় বন্ধু, তোমাকে বিদায়, এ ধরনের কিছু। আমার মনে আছে আমি শুধু কেঁদেছিলাম, কারণ এই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমার মনে হয় আমার জীবনে এরকমভাবে আর কখনোই কাঁদিনি। ব্রুসলির মৃত্যুকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্রের কথা আজও শোনা যায়। এর জন্য যেসব ধারণা রয়েছে
সেসবের মধ্যে রয়েছে অবৈধ ড্রাগ, এমনকি তার পরিবারের উপরে অভিশাপও। তার মৃত্যুর পর এন্টার দ্য ড্রাগনের কারণে ব্রুসলি অমর হয়ে ওঠেন। হঠাৎ করে সব শিশু কিশোররাও তখন মার্শাল আর্টের শিল্পী হতে আগ্রহী হয়ে উঠল। কুংফুর মতো টিভি অনুষ্ঠানগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠল। ফ্লিনস্টোনসের নির্মাতা হানা বারবারা মুক্তি দিলেন হংকং ফুই এবং পিঙ্ক প্যান্থার সিরিজে কেটোর মতো চরিত্র। টাইম ম্যাগাজিন তখন বিংশ শতাব্দীতে সবচেয়ে প্রভাবশালী যে 100 জনের নামের তালিকা তৈরি করেছিল, তাতে উঠে এলো ব্রুসলির নাম। লস অ্যাঞ্জেলেসের চায়না টাউনে তার একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে।